বাংলার ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের কথা উঠলেই মনে পড়ে বিশ্বাসঘাতকতার কথা। পলাশী যুদ্ধের পর যারা ক্ষমতা ও সম্পদের স্বপ্ন দেখেছিল, তাদের শেষ পরিণতি কি হয়েছিল আজ জানবো সেই নির্মম ইতিহাস। 1797 সালের 23 জুন পলাশীর আমবাগানে তখন যুদ্ধের দামামা বেজে উঠেছে। বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা তার বিশাল সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে ইংরেজ বাহিনী সংখ্যায় অনেক কম। যুদ্ধের ফলাফল দেখে মনে হচ্ছিল বিজয় বাংলারই হবে, কিন্তু সেদিন বাংলা হারল। কারণ যুদ্ধক্ষেত্রে কামানের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল মীর জাফরের বিশ্বাসঘাতকতা। আর আশ্চর্যের বিষয় হলো, যারা বিশ্বাসঘাতকতা করে ক্ষমতা ও সম্পদের স্বপ্ন দেখছিল, তাদের অধিকাংশের জীবনের শেষ পরিণতি হয়েছিল অপমান, আতঙ্ক ও করুণ পরিণতি। ষড়যন্ত্রের জন্ম। নবাব সিরাজউদ্দৌলার অনেক শত্রু ছিল। তার কঠোর শাসন ও তরুণ বয়সকে কেন্দ্র করে দরবারের অনেকেরই অসন্তুষ্টি ছিল। আর এই সুযোগ নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভ বুঝতে পারেন যুদ্ধে নবাবকে হারানো বেশ কঠিন। তাই তিনি বেছে নেন ষড়যন্ত্রের পথ। গোপনে যোগাযোগ শুরু হয় মীর জাফর, রায়দুর্লভ, জগৎ শেঠ ও ইয়ার লুৎফর খানের সঙ্গে। টাকা ও ক্ষমতার বিনিময়ে তারা বাংলার ভাগ্যকে বিক্রি করতে রাজি হয়ে গেল। মীর জাফর ছিলেন নবাবের প্রধান সেনাপতি। তিনি স্বপ্ন দেখতেন নবাব হওয়ার। আর ধূর্ত ইংরেজরা সেই স্বপ্নকে অস্ত্র বানায়। তাকে বলা হয়, আমাদেরকে সাহায্য করো, আমরা তোমাকে বাংলার নবাব বানাবো। এই একটি কথা, এটাই এই বাংলাকে পরাজিত করেছিল। মীর জাফর রাজি হয়ে যান। সেই মুহূর্তে হয়তো তিনি ভাবেননি ইতিহাস তাকে কি নামে মনে রাখবে, কতটা ঘৃণা ভরে গালি হিসাবে তার নাম উচ্চারিত হবে। পলাশীর যুদ্ধের সূচনা। 23 জুন সকাল। কামানের গর্জনে কেঁপে উঠল গোটা পলাশীর মাঠ। নবাবের প্রায় 50,000 সৈন্য, ইংরেজদের মাত্র 3,000-এর মতো। কিন্তু যুদ্ধ শুরু হতেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। মীর জাফরের বাহিনী দাঁড়িয়ে আছে। তারা যুদ্ধ করছে না, শুধু দেখছে। সিরাজ বারবার বার্তা পাঠাচ্ছেন, আক্রমণ শুরু করুন, কিন্তু কোনো উত্তর নেই। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নবাবের সেনাবাহিনী ভেঙে পড়ে। বাংলা হারায় তার স্বাধীনতা। মীর জাফর নবাব হলো, কিন্তু রাজা হলো না। যুদ্ধ শেষ। ইংরেজরা কথা রাখলো। মীর জাফরকে তারা বাংলার নবাব বানালো। মুর্শিদাবাদের প্রাসাদে বসে মীর জাফর ভাবলেন তার সব স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু মাত্র কয়েক মাস যেতে না যেতেই তিনি বুঝতে পারলেন তিনি নবাব, কিন্তু ক্ষমতা তার হাতে নেই। সব সিদ্ধান্ত নিচ্ছে ইংরেজরা। কাকে নিয়োগ দেওয়া হবে, কোথায় কর আদায় করা হবে, সবকিছুই ঠিক করছে ইংরেজরা। মীর জাফর শুধু নামমাত্র একজন শাসক। মীর জাফরের অপমানের শুরু। ইংরেজরা বারবার টাকা চাইতে থাকে, নতুন নতুন দাবি আসতে থাকে। একসময় ইংরেজরাই সব সিদ্ধান্ত নেয়। মীর জাফর আর তাদের কোনো কাজে লাগছে না। তাকে সিংহাসন থেকেও সরিয়ে দেওয়া হয়। যার জন্য তিনি নিজের নবাবকে অপমান করেছিল, শত্রুর হাতে বিক্রি করে দিয়েছিল, সেই শত্রুর কাছেই আজ তিনি অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ। তারাই তাকে ক্ষমতাচ্যুত করলো। একটা সময় মীর জাফর এমন এক কুষ্ঠরোগে আক্রান্ত হয় যে তাকে তার পরিবারও ছেড়ে যায়। মীর জাফর গহীন জঙ্গলে গিয়ে বসবাস করে। এক সময় একাকী মৃত্যুবরণ করে। বিশ্বাসঘাতকতার ফল এমনই হয়। এবার জানবো মিরনের করুণ মৃত্যু। মিরনও ছিল এই পলাশী যুদ্ধের অন্যতম এক খলনায়ক। মীর জাফরের ছেলে মিরন ছিল অত্যন্ত নিষ্ঠুর। সিরাজউদ্দৌলার হত্যার সঙ্গে তার নাম জড়িত। সে ভাবত ইংরেজদের সাহায্যে তার ক্ষমতা চিরস্থায়ী হবে। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। 1760 সালের এক ঝড়ের রাতে হঠাৎ বজ্রাঘাতে মৃত্যু হয় এই নিষ্ঠুর পাষাণ মিরনের। যে যুবক ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গিয়েছিল, তার জীবন শেষ হয়ে যায় মুহূর্তের মধ্যে। জগৎ শেঠের পতন। জগৎ শেঠের পরিবার ছিল বাংলার সবচেয়ে ধনী পরিবারগুলোর অন্যতম একজন। তার অর্থেই মূলত পলাশীর ষড়যন্ত্র সফল হয়েছিল। জগৎ শেঠ ভেবেছিল ইংরেজদের সহায়তা করলে সে আরো ধনী হতে পারবে।
কিন্তু ইংরেজরা ধীরে ধীরে তার সব ক্ষমতা কেড়ে নিতে থাকে। অতঃপর এক সময় এই দোর্দণ্ড প্রতাপশালী অর্থনৈতিক এবং ধন সম্পদালা ব্যক্তি তার রাজনৈতিক প্রভাব এবং সামাজিক প্রতিপত্তি সবকিছুই হারিয়ে ফেলে। যার অর্থে এই বাংলা বিক্রি হয়েছিল তার নাম আজ ঘৃণার সাথে উচ্চারিত হয় রায়দুর্লভের শেষ জীবন। রায়দুর্লভ ছিলেন ষড়যন্ত্রকারীদের অন্যতম একজন। যুদ্ধের দিন তিনিও মির্জাফরের মতো সৈন্য নিয়ে নীরব ছিলেন, কিন্তু পরবর্তীতে ইংরেজরা তাকে আর কোনো গুরুত্বই দেয়নি। তিনি ধীরে ধীরে রাজনৈতিক অঙ্গন থেকে হারিয়ে যান। যেই ক্ষমতার লোভে তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন বাংলার মানুষের সাথে, সেই ক্ষমতা কখনো তার হাতে আসেনি। শেষ জীবনে মির্জাফরের অনুশোচনা। মির্জাফরের জীবনের শেষ দিনগুলো ছিল অত্যন্ত কষ্টের। কথিত আছে তিনি নানা রোগে আক্রান্ত হন। চারিদিক থেকে তাকে অবিশ্বাস করা হয়। জনগণ তাকে বাংলা বিক্রির প্রতীক হিসাবে দেখত, ঘৃণা করত। একদিন যেই ব্যক্তি বাংলার মসনদ দখলের স্বপ্ন দেখত, তার শেষ জীবন হয়েছিল একাকী, নিঃসঙ্গ। কোনো সম্মান ছিল না, কারো ভালোবাসা পায়নি, শুধু ছিল অনুশোচনা আর আফসোস। ইতিহাসের বিচার। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন, কিন্তু ইতিহাস তাকে একজন দেশপ্রেমিক শাসক হিসেবেই মনে রেখেছে। অন্যদিকে মির্জাফরেরা সাময়িকভাবে বিজয়ী হয়েছিল, কিন্তু ইতিহাস তাদের মনে রেখেছে বিশ্বাসঘাতক হিসেবে। এটাই ইতিহাসের সবচেয়ে কঠিন বিচার। পলাশির যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল বিশ্বাস এবং বিশ্বাসঘাতকতার স্পষ্ট একটি দ্বন্দ্ব, প্রবল একটি সংঘর্ষ। সেদিন বাংলা পরাজিত হয়েছিল, কিন্তু যারা বাংলাকে বিক্রি করেছিল শেষ পর্যন্ত তারাও বিজয় হয়নি। মির্জাফরের মসনদ টেকেনি, মিরনের ক্ষমতা টেকেনি, জগৎ শেঠের প্রভাব টেকেনি, রায়দুর্লভের স্বপ্ন পূরণ হয়নি। ইতিহাস আজও তাদের দিকে আঙুল তুলে তাকায়, বলে বিশ্বাসঘাতকতা সাময়িক লাভ দিতে পারে, কিন্তু স্থায়ী কোনো বিজয় না। আর সে কারণেই পলাশির যুদ্ধের মূল শিক্ষা, একটি জাতি কখনো বাইরের আক্রমণে দুর্বল হয় না, দুর্বল হয় ভিতরের আক্রমণে, ভিতরের বিশ্বাসঘাতকতায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং এ ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটি অবশ্যই জানাবেন।